বিসমিল্লাহির রহমানির রহিম। তো সামনে সিনিয়র অফিসারের পরীক্ষা। আরেকটি গুরুত্বপূর্ণ টপিক আমাদের জন্য, সেটা হচ্ছে এলডিসি থেকে উত্তরণের যে চ্যালেঞ্জগুলো, এটা মোকাবেলায় করণীয় কি। দেখেন, এলডিসির উত্তরণের যে ব্যাপারটা, এটা বাংলাদেশের জন্য আসলে একটা বড় ধরনের চ্যালেঞ্জ। কেননা বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশ থেকে যে আমরা উন্নয়নশীল দেশে হচ্ছি, এবং এলডিসি থেকে উত্তরণ করলে বিভিন্ন রকমের বাধার শিকার হবো, আমাদের রপ্তানি খাতে বিভিন্ন রকমের বাধা আসতে পারে। তো এই সকল ব্যাপারগুলোকে মাথায় রেখে এই যে যে চ্যালেঞ্জ গুলো আছে, এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলায় আমরা আসলে কি কি পদক্ষেপ নিতে পারি, বা আমাদের মতো উত্তরণ করেছে এরকম অন্যান্য দেশগুলো কি পদক্ষেপ নিয়েছে, সেগুলো পর্যালোচনা করেই মোহাম্মদ মহিউদ্দিন রুবেল, উনি বিজেএম এর সাবেক পরিচালক, উনি আর কি এখানে একটা প্রতিবেদন লিখেছেন বণিক বার্তাতে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই প্রতিবেদনে মূলত যে কয়েকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে আমাদের বর্তমান রপ্তানির অবস্থা কিরকম, আমাদের চ্যালেঞ্জ গুলো কিরকম, এই যে জটিলতাটা সৃষ্টি হচ্ছে, এই জটিলতা হওয়ার কারণ কি, এলডিসি উত্তরণের পরে অন্যান্য দেশ কি করতেছে, আমরা কি করতে পারি, এবং এলডিসি থেকে উত্তরণের ফলাফলটা কিরকম হতে পারে আমাদের জন্য, এই সকল বিষয়গুলো এই প্রতিবেদনে থাকবে। আচ্ছা, তো সরাসরি চলে যাচ্ছি প্রতিবেদনে। তো দেখেন, 2018 সালে কিন্তু আমাদের এলডিসি গ্রাজুয়েশনের যে মানদণ্ডগুলো ছিল, সেই মানদণ্ডগুলো পূরণ হয়ে গেছে। আমরা জানি যে এলডিসি গ্রাজুয়েশনে 3টা মানদণ্ড আছে, এবং এটা কনজিকিউটিভলি 3টা বছর বা 3বারে এটা আসলে পূরণ করতে হয়, এবং বাংলাদেশ সেটা সাকসেসফুলি পূরণ করছে, যে কারণে আসলে বাংলাদেশকে ঘোষণা করেছে 2026 সালে এলডিসি থেকে উত্তরণ করবে। তো এই উত্তরণের কথাই যখন আসে মাথায়, তখন ব্যবসায়িক সমিতি যারা আছে বা ব্যবসায়িক গোষ্ঠী যারা আছে, তারা আসলে একটা দাবি জানায় আসতেছে যে এই গ্রাজুয়েশন পিরিয়ডটা যাতে 3 বছর পেছানো হয়। তাদের এই দাবির মূল কারণ কি? মূল কারণই হচ্ছে এলডিসির উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ গুলো। কিরকম চ্যালেঞ্জ? যে একটা রফতানির একটা স্থবিরতা দেখা যায়, তারপরে দেখা যায় হচ্ছে বাণিজ্যিক যে অগ্রাধিকারটা আমরা প্রিফারেন্স পাই বিভিন্ন দেশে, স্বল্পোন্নত দেশ হওয়ার কারণে সেই প্রিফারেন্সটা আর থাকবে না। তো তখন দেখা যাবে রফতানির মধ্যে একটা বাধা পাবো, প্রণোদনা হ্রাস হয়, সাপ্লাই চেইনে একটা বিঘ্নতা হয়, বিভিন্ন বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়। এই কথা চিন্তা করেই ব্যবসায়ীরা বলতেছে যে আমাদের এই গ্রাজুয়েশন পিরিয়ডটা যাতে আরো 3 বছর পেছানো হয়, যাতে আমরা নিজেদেরকে একটু গুছাতে পারি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তো আমরা পরিস্থিতিটা বুঝলাম, আমরা এটাও বুঝলাম যে কি কারণে ব্যবসায়ীরা চাচ্ছে পেছাতে। আচ্ছা, এই এলডিসি থেকে উত্তরণের ফলে বৈশ্বিক কি কি সংকট সৃষ্টি হতে পারে? যেমন বৈশ্বিক কিছু সমস্যা আছে, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বা বৈশ্বিক যে মূল্যস্ফীতি, সম্পূর্ণ বিশ্ব এটার ভোগান্তিতে পড়তেছে। এই সময়টার মধ্যে যদি আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করি, সেটা আমাদের জন্য আসলে একটা চ্যালেঞ্জের বিষয় হবে। ঠিক আছে। আচ্ছা, তো এইবার আসি আমাদের বর্তমান পরিস্থিতিটা কিরকম, আমরা একটু এটা দেখি যে আসলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার আগে তো পরিস্থিতি বিবেচনা করতে হবে। দেখেন, আমাদের দেশে যে রপ্তানি খাত, তার 84% জায়গায় দখল করে আছে কিন্তু পোশাক রপ্তানি খাতগুলা। তো আমাদের এলডিসি গ্রাজুয়েশনের যে সমস্যাটা, সেটা আসলে মূলত তাহলে পোশাক কেন্দ্রিক সমস্যাটাই হবে। সুতরাং যেহেতু মোহাম্মদ মহিউদ্দিন রুবেল স্যার, উনিও আসলে বিজেএম এর সাবেক পরিচালক, তো ওনার কথাগুলো আসলে এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করা যায়। ঠিক আছে। তো দেখেন, 84% আমাদের রপ্তানি হচ্ছে পোশাক রপ্তানি বিভিন্ন দেশগুলোতে। তো এই রপ্তানির ক্ষেত্রে আমরা কি কি বাধা মুখে পড়তে পারি? দেখা যায় আমরা যে শুল্ক মুক্ত বিভিন্ন জায়গায় আমরা রপ্তানি করতাম, সেই সুবিধাটা কিন্তু হারাবে। এই সুবিধাটাই কিন্তু আসলে কি দেখা যাবে, এই অসুবিধাটার কারণে আমাদের রপ্তানি খাতে বিভিন্ন প্রতিযোগিতা সৃষ্টি হবে, ছোট ছোট যে কোম্পানিগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে, নানা ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল একটা চ্যালেঞ্জ। আমাদের আরো কিছু চ্যালেঞ্জ আছে, দেখেন কি কি চ্যালেঞ্জ আছে এর মধ্যে। যে বাংলাদেশের যে রপ্তানি, তার 74% রপ্তানি করে বিশ্ব বাজারের যে অন্যান্য দেশগুলোতে, সেখানে প্রবেশাধিকার মানে ওই দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হব। এটা কিন্তু একটা হ্যাসেল, যে হ্যাসেলটা এখন আমাদের পোয়াতে হচ্ছে না, কিন্তু সেই হ্যাসেলটাও আমাদের পোয়াতে হবে কখন, যখন আমরা এলডিসি গ্রাজুয়েশন করব। তাহলে দুইটা সমস্যা পারলাম। একটা হচ্ছে বাণিজ্যিক যে সুবিধাগুলো আমরা পেতাম অগ্রাধিকারমূলক, সেই সুবিধাটা আমরা হারাবো। দ্বিতীয়ত প্রবেশের ক্ষেত্রে যে বাধাটা, এটা যদিও অগ্রাধিকারমূলক সুবিধার মধ্যেই পড়ে, যেমন ইইউর এই দেশগুলায় এখানে রুলস অফ অরিজিনের ব্যাপারটা চলে আসবে, তারপরে স্বয়ংক্রিয় যে সেলফ গার্ড ক্লজ, এই ব্যাপারটা চলে আসবে, এই ধরনের কঠোর বাণিজ্যিক বিধিগুলা। এই যে রুলস অফ অরিজিন, এগুলোর মধ্যে থাকে যেমন আমরা বিভিন্ন প্রোডাক্ট রপ্তানি করি, তো এগুলো র ম্যাটেরিয়াল আমরা কোত্থেকে আনতেছি, সেই র ম্যাটেরিয়ালের একটা সার্টেন পার্সেন্টেজ, খুব সম্ভবত 70 বা 80%, এরকম যে এই সম্পূর্ণ জিনিসটা যাতে বাইরে থেকে না আসে, তার মানে আমরা যাতে নিজস্ব দেশীয় প্রোডাক্ট বেশি হয়, হ্যাঁ, এই ব্যাপারটাকে এনশিওর করা, আরো এরকম বিভিন্ন বাধার ব্যাপার থাকে আর কি। আপনার এই দুইটা বাধা দিয়ে দিন, একটা হচ্ছে ডাবল ট্রান্সফরমেশন
ট্রান্সফরমেশন রুলস অফ অরিজিন আর একটা স্বয়ংক্রিয় সেলফ গার্ড ক্লজ। এই বাধাগুলো আর কি, এই বাধাগুলো আমরা পড়বো। তা দেখেন বাধা একটা পাইলাম। আবার জিএসপি প্লাস সুবিধার কথা যে বলি, এই সুবিধাটা পেতেও আমাদের বাধা আছে। কেন? সেখানে 32টার বেশি আন্তর্জাতিক যে কনভেনশনের কমপ্লায়েন্স গুলো আছে, বাধ্যবাধকতা গুলো আছে, ওগুলোকে আমাদের মানতে হবে, যেটা আমাদের জন্য মানা খুব কষ্টসাধ্য। 37% একটা রপ্তানি থ্রেশহোল্ড সীমা আছে, ওইটা বাংলাদেশ ধরে রাখো, এটা বাংলাদেশের জন্য কষ্টসাধ্য। তো এই যে এই ব্যাপারগুলো, তাহলে আমরা দেখতেছি যে এলডিসি থেকে গ্রাজুয়েশনের পরে আমাদের অগ্রাধিকারমূলক যে বাণিজ্য সুবিধা সেটা হারাচ্ছি। আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় প্রায় 74% দেশে আমরা প্রবেশাধিকারের বাধার মুখে পড়তেছি। আমরা জিএসপি প্লাস সুবিধা পাইতে গেলে সেখানেও আমরা বাধার মুখে পড়তেছি। প্লাস আমরা হচ্ছে ইউরোপের দেশে, যেখানে আমরা প্রচুর পরিমাণে বাণিজ্য আমরা পোশাক রপ্তানি করি, সেখানে আমরা রুলস অফ অরিজিনের মতো ল বা আমরা স্বয়ংক্রিয় সেলফ গার্ড ক্লজের মতো এই ধরনের কঠোর নীতির আওতার মধ্যে পড়তেছি। তো এগুলা কিন্তু আমাদের জন্য আসলে কি, আমাদের জন্য খুবই জটিল থেকে জটিলতর একটা পরিস্থিতির সৃষ্টি করবে। এইগুলো হচ্ছে আমাদের মূলত বিশাল বড় বড় চ্যালেঞ্জ। তো এখন ছোট্ট করে দেখে নেই যে আসলে বিশ্বের অন্যান্য দেশগুলো, অন্যান্য দেশ সব দেখা দরকার নেই, এই ভিয়েতনাম আর কম্বোডিয়াকে দেখলেই চলবে যে তারা আসলে কি করতেছে। তারা এরই মধ্যে আঞ্চলিক চুক্তি করতেছে, দ্বিপাক্ষিক চুক্তি করতেছে। কেন? তারা দেখছে যে আমরা জিএসপি প্লাস সুবিধা টুবিধা এগুলো হাসিল করা খুব সমস্যা। এই কারণে তারা আগে থেকে যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে বা আঞ্চলিক চুক্তির মাধ্যমে তারা তাদের যাতে ব্যবসাটা স্মুথ থাকে, রপ্তানিটা, এটা কিন্তু আগে থেকে তারা বিভিন্ন দেশের সাথে এই ধরনের চুক্তিগুলো করতেছে। তো বাংলাদেশকেও এই ধরনের চুক্তি আসলে করা দরকার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য। নেপাল, ভুটান, মালয়েশিয়া, ভিয়েতনাম, ভারত সহ বিভিন্ন দেশে আমরা এফটিএ যে ফ্রি ট্রেড যে ট্রিটি গুলো আছে, ঠিক আছে, এই চুক্তিগুলো আমরা করে ফেলতে পারি। হ্যাঁ, এগুলো আমাদের করা উচিত। এছাড়াও আমাদের বাণিজ্যিক কূটনীতিটা এটাকে আরো জোরদার করতে হবে। তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো বুঝলাম। এখন আসি যে যদি আমরা মোটা দাগে বলি আমাদের আসলে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি। দেখেন আমাদের পদক্ষেপের মধ্যে স্যার এখানে খুব চমৎকার চমৎকার কিছু পদক্ষেপ উল্লেখ করছে। যেমন এখানে বলছে অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর কথা, এখানে বলছে পোশাক খাতকে সুরক্ষা প্রদানের কথা, এখানে বলছে অবকাঠামো উন্নয়ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই অবকাঠামো উন্নয়নের ব্যাপারটা। এখানে বলা আছে কৌশলগত বাণিজ্যিক চুক্তিগুলোর ব্যাপার এবং নিজেদেরকে আকর্ষণীয় করে তোলার এই ব্যাপারগুলোকে স্যার এখানে পদক্ষেপ হিসেবে বলছে। তো আমরা একটু ডিটেলসে যাই, এগুলো আসলে কি কি করবো। দেখেন অর্থনৈতিক সক্ষমতা যে জোরদারের ব্যাপারটা, এই ব্যাপারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রযুক্তিগত সহায়তাটা বৃদ্ধি করতে পারি। কাদেরকে? যে সকল কারখানাগুলো আছে তাদের টিকিয়ে রাখার জন্য আমরা সাশ্রয়ী মূল্যে অর্থায়নের ব্যবস্থা, ঋণের ব্যাপারটা আর একটু সহজীকরণ করা বা উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া, ছোট এবং মাঝারি যে কারখানাগুলো আছে তাদেরকে প্রণোদনা, রপ্তানি প্রণোদনা, অগ্রাধিকারমূলক সুবিধা, এই সকল কিছু না দিলে আসলে তো টিকে থাকতে পারবে না। তো তাদেরকে ব্যবসা টিকে রাখার জন্য এই ব্যবস্থাগুলো করা। তার মানে এই অর্থনৈতিক সক্ষমতা জোরদারের ক্ষেত্রে আমরা এই কাজগুলো করব। কেন করব? কারণ ইতিমধ্যে বৈদেশিক রিজার্ভ হ্রাস পেয়েছে, রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা 60% হ্রাস পেয়েছে, রপ্তানি স্থবিরতা দেখা হচ্ছে, ছোট মাঝারি কারখানাগুলো বিভিন্ন ক্রমবর্ধমান খরচের মধ্যে পড়তেছে। তো এগুলোকে মাথায় রেখে আমরা এই সহায়তাগুলো করব। এবার আসি দ্বিতীয় ক্ষেত্র, সেটা হচ্ছে পোশাক খাতকে সুরক্ষা প্রদান করা। কিভাবে? এই যেমন দেখেন ডাব্লিউটিও এবং আনটাড ওরা একটা ভবিষ্যৎবাণী করছে যে 2024 সালে পোশাক রপ্তানি বৈশ্বিকভাবে যে 5% কমে যেতে পারে। যদিও এটা আসলে আমাদের দেশে পোশাক রপ্তানি সামান্য অত বেশি কমে নেই বা বাড়ার দিকে, কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক আর কি। তো এই জন্য পোশাক রপ্তানিকে সুরক্ষা প্রদানের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা বৈচিত্র্যতা আনতে পারি, পোশাক রপ্তানি পণ্যের বৈচিত্র্যতা আনতে পারি। আবার রপ্তানি পণ্যের যাতে দরপতনটা না হয় এটা রোধ করতে পারি। উৎপাদন ব্যয় যাতে কমানো যায় বা একটা স্মুথ থাকে, স্টেবল থাকে, এই ব্যাপারটাকে আমরা লক্ষ্য করতে পারি এবং শিল্পের যে অংশীজন আছে তাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারি। এই কাজগুলো আমাদের সরকারি ভাবে এগুলা করা উচিত আর কি। ঠিক আছে, এবার আসি অবকাঠামো উন্নয়ন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা দেশের বন্দর, লজিস্টিক, জ্বালানি, কাস্টম, অন্যান্য সকল ব্যবস্থায় অগ্রগতি খুবই বেশি প্রয়োজন। তাহলে আসলে আমরা এলডিসি গ্রাজুয়েশন হয়ে আমরা আসলে গ্রাজুয়েটের মানদণ্ড শুধু পূরণ না, অবকাঠামো উন্নয়ন না করলে গ্রাজুয়েশনের মানদণ্ডের কোনো মূল্য থাকবে না। তো এই অবকাঠামো উন্নয়ন করলে আসলে ব্যবসায়ীরা সুবিধা পাবে, তখন এই গ্রাজুয়েশনের একটা সুফল তারা আসলে ভোগ করতে পারবে। ঠিক আছে, আমাদের যেই আমাদের অর্থনৈতিক অঞ্চলগুলো আছে, ইকোনমিক জোনগুলো, এগুলো পুরোপুরি চালু হয়নি। এই ব্যাপারগুলোকে কিন্তু আমাদের মাথায় রেখে আগাতে হবে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন, গ্যাস, পরিবহন নেটওয়ার্ক, বন্দর সুবিধা, এগুলোকে বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়
যে বাংলাদেশকে আমদানি রপ্তানিতে যে কর নীতি এটাকে ঢেলে আবার নতুন করে সাজাতে হবে। তারপরে এই যে জ্ঞান ভিত্তিক সবুজ অর্থনীতির ব্যাপারটা, এইদিকে মনোযোগ দিতে হবে। এরপর আসে 3 নম্বর ব্যাপার, যে কৌশলগত বাণিজ্যিক চুক্তি। এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ভিয়েতনাম এবং কম্বোডিয়া করতেছে। যে দেখেন, সাস্টেনেবল ডেভেলপমেন্টের ব্যাপার থাকে, টেকনিক্যাল কারিগরি ইস্যুর ব্যাপার থাকে, বা সুশাসনের ব্যাপার থাকে। এগুলা কখন? যদি জিএসপি প্লাস সুবিধা পেতে চাই। তো এগুলা এনশিওর করার থেকে আমরা আগেই যেটা মূলত করতে পারি, সেটা হচ্ছে কি, বিভিন্ন দেশের সাথে আমরা দ্বিপক্ষীয় বাণিজ্যিক যে চুক্তিগুলো আছে বা বিভিন্ন আঞ্চলিক চুক্তিগুলো আছে, এই চুক্তিগুলোর মাধ্যমে আমরা বাণিজ্যিক রপ্তানির ব্যাপারটা আগে স্মুথ করে নিয়ে আসতে পারি। দেখেন, ভিয়েতনাম অলরেডি তাদের এফডিআই এত সুন্দর আগিয়ে নিয়েছে যে তাদের রপ্তানির 72% করে বিদেশি কোম্পানিগুলো, তার মানে প্রচুর পরিমাণে এফডিআই তাদের এখানে আছে। কিন্তু আমাদের দেশে কিন্তু এত বেশি নাই। আমরা নিজেদেরকে আসলে আকর্ষণীয় করে তুলতে হবে, আমাদের ইজেড ইপিজেড গুলাকে আরো বেশি কার্যকর করতে হবে আর কি। ঠিক আছে, এগুলো যদি আমরা করতে পারি, আমরা বিনিয়োগ নীতি, মেধাস্বত্বর সুরক্ষা, শুল্ক পদ্ধতি, ডিজিটাল বাণিজ্যিক কাঠামো, এগুলো যদি সাধন করতে পারি, তাহলে আমরা আসলে কি এই কাজে আগাতে পারবো। এবং এই কৌশলগত বাণিজ্যিক চুক্তির জন্য আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে একটা নেগোসিয়েশন টিম গঠন করে আমরা এই সেবাগুলোকে আরো বেশি স্মুথ করতে পারি। সর্বশেষ যেটা বিষয়, সেটা হচ্ছে কি, যে এলডিসি গ্রাজুয়েশন মসৃণ রাখার জন্য আমাদের দ্রুত সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আসলে সমন্বিত পদক্ষেপ ছাড়া আমরা এই ব্যবসা বান্ধব পরিস্থিতিকে টিকিয়ে রাখতে পারবো না। আমাদের রপ্তানি বাণিজ্য যদি ধস নামে, তাহলে কিন্তু আমরা আসলে যে আমদানি নির্ভর জ্বালানি, এই সকল খাতে কিন্তু একটা বিশাল টানাপোড়েন পড়বে, এবং এটা সম্পূর্ণ আসলে দেশের অর্থনীতিকে হুমকির মুখে ফেলে দিবে। সুতরাং এলডিসি গ্রাজুয়েশনের সাথে সাথে আমাদের এই ব্যাপারগুলো যাতে দ্রুত আমরা পদক্ষেপ নিতে পারি, এটাই হচ্ছে আমাদের আগামী দিনের লক্ষ্য হওয়া উচিত আর কি। তো এই ছিল আজকের প্রতিবেদন। ধন্যবাদ সবাইকে।